কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে, সেই দেখা করতে চলে এসেছি। কোথায় আছি বলুন তো? আছি হায়দ্রাবাদে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। কি ভেবেছেন এটা আমাদের গাড়ি? এটা কিন্তু আমাদের গাড়ি না, এটা এখানে এসে আমরা হায়ার করেছি। কিভাবে হায়ার করেছি, কোন অ্যাপ থেকে হায়ার করেছি সব বলে দিচ্ছে অগ্নি। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এবার আমাদের ডেস্টিনেশন অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম, যেখানে রয়েছে শ্রী মল্লিকার্জুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ, ভ্রমরাম্ব শক্তিপীঠ। এই শ্রীশৈলম জায়গাটায় যেতে হলে অন্ধ্রপ্রদেশের মধ্যে হলেও এটা আমরা জার্নি শুরু করছি হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ এখন আমরা ঘুরবো না, হায়দ্রাবাদ এসে আবার ঘুরবো, তখন হায়দ্রাবাদ সম্পর্কে বলবো। কালকে রাতে আমরা এসে পৌঁছেছি হায়দ্রাবাদে, অনেক রাতে এসে পৌঁছেছি হায়দ্রাবাদে। এসে এখান থেকে শ্রীশৈলম যাওয়ার যে রাস্তাটা, প্রায় 230 কিলোমিটার রাস্তা, অপূর্ব সুন্দর রাস্তা। এই রাস্তাটা দেখে লোভ সামলাতে পারিনি গাড়ি চালানোর, তার জন্য আমরা একটা সেলফ ড্রাইভ কার বুক করেছি। এই গাড়িটা সেলফ ড্রাইভের জন্য আমরা বুক করেছি রেভ থেকে, মানে জুম কার, রেভ, এগুলো অনেকগুলো অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা বুক করেছি। 8 তারিখ রাতে আমরা গাড়িটা নিয়েছি, 11 তারিখ পর্যন্ত বিকেল পর্যন্ত বুকিং আছে। আর্টিগা নিয়েছি, তাতে খরচ হয়েছে 6,500 টাকা প্লাস পেট্রোল এক্সট্রা 2,000 টাকা ডিপোজিট রাখতে হয়েছে। এখন আমরা চলেছি এই গাড়ি নিয়ে শ্রীশৈলমের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য, স্ট্রিট ফুড। কিন্তু দেখো এখানে হচ্ছে বড়া দিয়েছে, এটা বন্ডা দিয়েছে, আর চাটনি 2 রকমের, হোয়াইট চাটনি, নারকেলের চাটনি মনে হচ্ছে এটা, দারুণ খেতে। নারকেলের চাটনি, একটা রেড চাটনি আছে। একটা ট্রের মধ্যে করে দিয়েছে খাবারটা, ট্রের মধ্যে একটা বাটার পেপারও দিয়ে দিয়েছে। এত হাইজেনিক এনারা। এবং ওনারা সার্ভ করলেনও প্লাস্টিকের গ্লাভস পরে। একদম ছোট দোকান, রাস্তার উপরের দোকান। দোকানটা দেখাই এইরকম। বন্ডা খাওয়ার পর একটু চা খাচ্ছি, ঘন দুধের চা, দারুণ খেতে। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। 4 পিস বন্ডা আর 1 কাপ চা নিল হচ্ছে 50 টাকা। এই 50 টাকায় কিন্তু আমাদের দুজনের ব্রেকফাস্ট পুরো কমপ্লিট। এত চিপ এখানে। এগিয়ে চলেছি সামনের দিকে। এবার বলি শ্রীশৈলম যাবেন কি করে। হায়দ্রাবাদ থেকে কিন্তু শ্রীশৈলম আপনি একদিনের ট্যুর করতে পারেন, 2-3 দিনেরও ট্যুর করতে পারেন। কি কি দেখবেন শ্রীশৈলমে তার উপর ডিপেন্ড করছে। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলমে যাওয়ার গাড়ি পাওয়া যায়, বাস পাওয়া যায়। গাড়িতে গেলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, বাসে গেলে 5 থেকে 6 ঘন্টা অ্যারাউন্ড টাইম লাগে। আর এই শ্রীশৈলমে যাওয়ার জন্য যদি কলকাতা থেকে কেউ ডাইরেক্ট শ্রীশৈলম আসে, তাহলে এর সব থেকে কাছের স্টেশন হচ্ছে মার্কাপুর রোড, যেটা শ্রীশৈলম থেকে 90 কিলোমিটার দূর। এই মার্কাপুর রোডে কিন্তু অমরাবতী এক্সপ্রেস, যেটা ভাস্কো দা গামা যায়, সেইটা মার্কাপুর রোডে দাঁড়ায়। তবে হায়দ্রাবাদের সঙ্গে যেহেতু ম্যাক্সিমাম লোক এটা করে থাকে, তাই হায়দ্রাবাদ থেকে ডিস্টেন্স বলছি, ডিস্টেন্স হচ্ছে 230 কিলোমিটার। আর যদি এয়ারপোর্ট থেকে ধরেন, মানে আমরা যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি হোটেলে ছিলাম, তাহলে ডিস্টেন্সটা একটু কম, 200 কিলোমিটার মতো। এই এয়ারপোর্টের থেকে, মানে হায়দ্রাবাদ এয়ারপোর্টে কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট পাবেন। আর হায়দ্রাবাদ আসতে হলে সেকেন্দ্রাবাদের ট্রেন কলকাতা থেকে ইজিলি অ্যাভেলেবেল। ইস্ট কোস্ট এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, এই দুটো খুব মানে বিখ্যাত ট্রেন, পপুলার ট্রেন। এই যে শ্রীশৈলম, এইখানে যাওয়ার রাস্তাটা কিন্তু একটা ফরেস্টের মধ্য দিয়ে গেছে। এর জন্য এই রাস্তাটা কিন্তু বিকেল 5টার মধ্যে আপনাকে ক্রস করতে হবে। আমরা আছি শ্রীশৈলম থেকে 90 কিলোমিটার আগে ডিন্ডি রিজার্ভার আর ড্যামের সামনে। সামনে থেকে জুম করে দেখাই তোমাদের। ডান দিকে
ওয়াটার রিজার্ভার, ওয়াটার রিজার্ভারের পাশ দিয়ে যাচ্ছি আমরা। দুধার দিয়ে প্রচুর দোকানপাট আর সামনে ড্যাম দেখা যাচ্ছে। সব দোকানগুলোতে মাছ বিক্রি হচ্ছে, এরা ফ্রাই করে দেবে আর সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিয়ে খাওয়া দাওয়া করা যাবে। দেখি মাছগুলো। वन पीस फ्राई ये नहीं मिले। ओ नहीं नहीं नहीं। लेना पड़े तो बनाना तो देता। अच्छा ये नहीं मिलेगा। और फ्रेश ये हाँ, अच्छा फ्रेश काट, अच्छा फ्रेश फ्रेश। फ्रेश ये 1 पीस 50। ये 1 पीस 50 ये आज आधा किलो होता है भाई। 1 पीस लगेगा 1 पीस। का पीस का। हाँ ये 1 पीस। पूरा पीस है क्या सर? हाँ कटेगा ना? এখানে আপনার কথা কেউ খুব একটা বুঝতে পারবেন আপনি যদি বাঙালি হন। তাহলে এখানে একজন মানে লোকাল মানুষ ছিলেন যিনি ইন্টারপ্রিটারের কাজ করলেন। আমাদের কথা ওনারা বুঝতে পারছিলেন না। দুরকম মাছ দেখতেই পাচ্ছি। এটাকে বলছেন ওনারা পমফ্রেট। জানি না এত বড় পমফ্রেট 50 টাকায় কি করে দিচ্ছে, একটু টেস্ট করে দেখা যাক। আর এই মাছটা একটা প্লেট নিতে হবে, হাফ কেজির প্লেট, সেইটা। আর এই 50 টাকা করে এক একটা পমফ্রেট। মাছটা ভাজা করতে দিয়ে এখন আমরা ডিন্ডি রিজার্ভারের ওখানে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে যাব উপরে, অনেকগুলো সিঁড়ি। চলে এসেছি ডিন্ডি রিজার্ভারের সামনে। সামনে দেখা যাচ্ছে ডিন্ডি রিজার্ভার। এই রিজার্ভার থেকে ওয়াটার ফ্লো হচ্ছে, কি ভীষণ সুন্দর লাগছে। এইটা হচ্ছে পুরো ওয়াটার রিজার্ভারটা, ড্যাম। আর এইখানে পুরো জায়গাটার থেকে, এই ড্যামের ওপরটা থেকে রাস্তার একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়, রাস্তার এবং এই পার্শ্ববর্তী এই জায়গাটা। মাছটাকে কিভাবে সার্ভ করা হয়েছে দেখুন। আমি দেখলাম, আমরা ঘুরতে গেছিলাম, দেখলাম এখানে এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে, পুরো কড়া করে ভাজা, ওপরে লঙ্কা টঙ্কা ছড়ানো। দেখুন এটা পমফ্রেট মাছ তো দেখে মনে হচ্ছে না, বলছে পমফ্রেট। দেখি কি জিনিসটা কি। মাছটা কিন্তু খেতে ভালো, মানে পমফ্রেট নয়, বড় তেলাপিয়া বা নাইলন টিগার যেমন খেতে হয় সেরকম খেতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো না, এবার বসে বসে খাচ্ছে। এনি টাইম ইন স্পিচ টাইম। আমি জিজ্ঞেস করলাম, ওরা পমফ্রেট নয়, এটা তেলাপিয়া জাতীয় মাছ, নদীর মাছ, ফ্রেশ মাছ একদম। 50 টাকায় ফ্রেশ মাছ ভাজা পাবেন। যারা আমার মতো মাছ খেতে ভালোবাসেন অবশ্যই ট্রাই করবেন এখানে সেই মাছ ভাজা। কত ছাগল এপার থেকে ওপার হচ্ছে। ছাগল আছে, ভেড়া আছে। শ্রীশৈলম জায়গাটা এখনো কিন্তু মানে তীর্থস্থান হিসাবে তো অবশ্যই বিখ্যাত, কিন্তু এখনো খুব বড় পর্যটন কেন্দ্র নয়। অধিকাংশ পর্যটকই শ্রীশৈলম যান না, বা হায়দ্রাবাদ গেলেও যেটা ম্যাক্সিমাম মানুষজন করেন যে শ্রীশৈলমটাকে একদিনের মধ্যে ঘুরে চলে আসেন। সকালে বেরিয়ে রাতে ফেরা যায়। সকাল সকাল ফিরতে মানে একদম সকালে বেরোতে হবে, তাহলে একটু হেক্টিক হলেও পুজো দিয়ে ফিরে আসা সম্ভব। কিন্তু আমাদের এবারের ট্যুরের উদ্দেশ্য হচ্ছে যে শ্রীশৈলমে মেন অ্যাট্রাকশন তো এটা আছেই, এছাড়াও শ্রীশৈলমকে আরো কিভাবে জানা যায়, আরো কি কি এখানে দেখার জিনিস আছে সেগুলো এক্সপ্লোর করা। আমি নিজেও এই পড়াশোনাটা শুরু করার আগে জানতাম না যে ভারতবর্ষের সব থেকে বড় টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে এই শ্রীশৈলমেরই পাশে, মানে এই পুরো অঞ্চলটাতে যেখানে শ্রীশৈলম রয়েছে, শ্রীশৈলম নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। এবং এইখানে নাল্লামালা পাহাড় এবং জঙ্গল, তার মধ্যে বেশ কিছু জঙ্গল ক্যাম্পস আছে যেখানে রাত্রিবাস করা যায়, সেখানে সাফারি হয়। যদিও বাঘ দেখার একটা হটস্পট হিসাবে এটা বিখ্যাত নয়, কিন্তু জঙ্গলের শোভা উপভোগ করার জন্য এটা একটা দারুণ জায়গা। তা আমাদের এবার এই 2 রাত 3 দিনের শ্রীশৈলম ট্যুরে প্রথম দিন আমরা দেখাবো শ্রীশৈলম যাওয়াটা, এই জার্নিটা। রাস্তায় ডিন্ডি ওয়াটারফলস আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। শ্রীশৈলমে গিয়ে আজকে আমাদের শ্রীশৈলমে স্টে আছে, দেখি আমরা গিয়ে কি কি পয়েন্ট দেখতে পাই। আর কালকে পুজো দেওয়ার ব্যাপারে যা যা বলার সেগুলো আমরা সকালবেলা যখন পুজো দিতে যাব তখন আপনাদের জানাবো, যেটা মূল অ্যাট্রাকশন।
ভ্রমণাম্ব মল্লিকার্জুন স্বামী জ্যোতির্লিঙ্গ টেম্পল যেটা। আর তারপরে আমরা চলে যাব একদম নাল্লামালা জঙ্গলের মধ্যে একটা জঙ্গল ক্যাম্পে, বেয়ারলুটি বলে একটা জায়গা, সেই বিষয়েও আমরা জানাই। তাই এবারের শ্রীশৈলম ট্যুরটা কিন্তু একটু অন্যরকম। অনেকেই হায়দ্রাবাদ বিভিন্ন কাজে আসেন, অনেক সময় দুদিনের জন্য ঘুরতে আসেন, তারা এই শ্রীশৈলমের প্ল্যানটা করতে পারেন। প্রচুর মানুষজন যারা হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকেন উইকেন্ডে শ্রীশৈলমটা ঘুরে আসতে পারে। চলুন এগিয়ে যাই শ্রীশৈলমের দিকে, অনেকটা রাস্তা চলা এখনো বাকি, ভীষণ সুন্দর কিন্তু এখানে রাস্তাঘাট। এগিয়ে যাই। এই সেলফ ড্রাইভ কার সম্বন্ধে আমাদের তো আগে অভিজ্ঞতা নেই, সেলফ ড্রাইভ কার সম্বন্ধে যেতে যেতে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হয় সেরকম জানাবো। এখন অব্দি 2-3টে পয়েন্ট বলি। সেটা হচ্ছে, নেওয়ার সময় গাড়িটার আমরা ছবি তুলে নিয়েছিলাম এবং ছবি তুলে ওনাকে সেন্ড করেছিলাম যে গাড়িটাতে কোথায় কোথায় কি কি স্ক্র্যাচ মার্কস বা ইত্যাদিগুলো আছে, কিলোমিটার কত কিলোমিটার হয়েছে। 2 নম্বর হচ্ছে, যদি সঙ্গে কার চার্জার থাকে সেটা নিয়ে এলে ভালো হবে, তার কারণ এখানে চার্জিং এর গাড়িতে যেতে যেতে চার্জারের অভাব বোধ করছি। 2 নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে, যেহেতু বাইরে অচেনা রাস্তা, গুগল ম্যাপ সবসময় খোলা রাখতে হবে। তার জন্য যদি একটা মোবাইল হোল্ডার থাকে সেটা নিজেরটা নিয়ে এলে ভালো, এখানে লাগিয়ে নিতে পারবে। আরো ছোটখাটো ইনফরমেশন সেগুলো বা ছোটখাটো যেগুলো টিপস যেগুলো আমাদের মনে হবে সেগুলো আমরা চলতে চলতে জানাবো। এই প্রসঙ্গে বলে রাখি যে এখন কিন্তু একাধিক অ্যাপ রয়েছে, যেমন জুম কার, রেপ বলছিলাম, এইগুলোতে আপনি বুক করলে ওরা আগে একটা অ্যামাউন্ট নেবে, তারপরে কিছুটা ডিপোজিট মানি আর কিছুটা চার্জ আপনাকে সেই দিন পে করে দিতে হবে। তারপরে একজন আপনার সঙ্গে কমিউনিকেট করে নেবে এবং তিনি গাড়িটাকে নিয়ে আপনি যে পয়েন্টে পিক আপ পয়েন্ট দেবেন সেখানে চলে আসবেন, যে সিটিতে যেখানে পিক আপ পয়েন্ট দেবেন। আমরা কিন্তু ঘাট সেকশনে উঠে গেছি। একটু আগে দেখলাম লেখা আছে আমরাবাদ টাইগার রিজার্ভ। এই জায়গাটা পুরো জায়গাটায় দুদিকে জঙ্গল, রাস্তা ক্রমশ পাহাড়ের ওপরের দিকে উঠছে, অপূর্ব সুন্দর রাস্তাটা। এখানকার নৈসর্গিক শোভা সত্যি দারুণ এবং রোড কন্ডিশন কিন্তু খুব ভালো। আমরা এখন ঢুকছি আমরাবাদ টাইগার রিজার্ভের মধ্যে। কি বিশাল একখানা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় 40-50 কিলোমিটার আমরা চলে এসেছি, জানি না আরো কত দূর এই জঙ্গলটা থাকবে। মানে কি বিশাল বড়। এইরকম অনেকগুলো বাস, যে বাসটা দেখালাম সামনেও আরেকটা বাস এরকম দেখা যাচ্ছে, এইরকম অনেকগুলো এসি বাসও আমরা দেখলাম, যেগুলো তেলেঙ্গানা গভর্নমেন্টের বাস এবং চলছে এই শ্রীশৈলম হায়দ্রাবাদের মধ্যে। এছাড়া কিন্তু শ্রীশৈলম অন্যান্য শহরগুলোর সঙ্গেও খুব ওয়েল কানেক্টেড। বিজয়বাড়া থেকেও এখানে আসার বাস বা গাড়ি পেয়ে যাবে। বাস বুকিং করতে হলে আপনারা এটা যে কোনো বাস বুকিং ওয়েবসাইটে গিয়ে, বা রেড বাস থেকে অনেকে বুক করেন, বা তেলেঙ্গানা গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু বুক করে নিতে পারেন। তবে একই দিনে যাতায়াতের প্রোগ্রাম থাকে কিন্তু বাসে যাওয়া আসা করা একটু মুশকিল, তাহলে গাড়ি বুক করতে হবে। এই তেলেঙ্গানার ওপর দিয়ে যাচ্ছি, ডান দিকে দেখো একটা ব্রিজ চলে গেছে, ব্রিজের ওপারেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মানে কৃষ্ণা নদীর মাঝখান দিয়ে বেসিক্যালি ইন্টারস্টেট বর্ডারটা গেছে। এটা হচ্ছে কৃষ্ণা নদী, এখন জল খুব কম। ঘাট সেকশনের অসাধারণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই অন্ধ্রে ঢোকার পরেই, মানে কৃষ্ণা নদীটা ক্রস করার পরেই দেখা গেল একটা বোর্ড যেখানে লেখা আছে যে ওয়েলকাম টু শ্রীশৈলম নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। মানে পুরো এই যে রিজিয়নটা প্রায় 3500 স্কোয়ার কিলোমিটার ব্যাপী কিন্তু এই জায়গাটার বিস্তার। এই জায়গাটার মধ্যে কিছু কোর এরিয়া রয়েছে, আর পুরো এরিয়াটার একটা যেটা বললাম যে পাহাড়ি জঙ্গলে ভরা একটা এলাকা। আমরা এগিয়ে যাই সামনের দিকে শ্রীশৈলমের দিকে। চলে এসেছি শ্রীশৈলম শহরে, প্রচুর ভিড়। আর 5-6 দিন বাদেই মহাশিবরাত্রি, সেই কারণে প্রচুর ভিড় হয়েছে এখানে। এই শ্রীশৈলমের যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে শ্রীশৈলমের এই সেন্টারটা থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে মেন মন্দির, আর 1.5 কিলোমিটার দূরে হচ্ছে সাক্ষী গণপতি মন্দির। এইগুলো আমরা কালকে যাব। আজকে আমরা এই রাস্তাটা দিয়েই ক্রস করে রোপওয়ে পয়েন্টে যাব।
রোপওয়েটা থেকে যেখান থেকে কৃষ্ণা নদীর একটা ভালো ভিউ পাওয়া যায়, এখানে যেখানে কৃষ্ণা নদীকে বলা হয় পাতাল গঙ্গা, এটা কিন্তু এখানের একটা বেশ দেখার মতো পয়েন্ট, যে অনেকগুলো সিঁড়ি আছে, রোপওয়েতে করে নিচে যাওয়া যায়। আমরা দেখি এখন রোপওয়ে খোলা পাই কিনা, না হলে ওপর থেকে ভিউটা দেখতে হবে। আমাদের আনুমানিক এখন ঘড়িতে বাজে 4:05, আমাদের 4:30, 4:15 থেকে 4:30 মধ্যে, 4:15 থেকে 30-এর মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা। গুগল ম্যাপে রোপওয়ে শ্রীশৈলম রোপওয়ে পয়েন্ট এরকম একটা দিয়েছে, দেখি এক্সাক্ট লোকেশনে কিভাবে পৌঁছাই, দেখাচ্ছি আপনাকে। এখানে প্রচুর মানুষকে দেখছি খালি পায়ে, যারা অনেক দূর থেকেই দেখছি, মানে প্রায় 40-50 কিলোমিটার আগের থেকেই দেখছি যে অনেক মানুষ খালি পায়ে তারা চলেছেন মন্দিরের উদ্দেশ্যে। কিছু কিছু জায়গায় দেখলাম ক্যাম্পও করা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। প্রচুর মানুষের ভিড়, মানে অসংখ্য লাখে লাখে মানুষ এখানে এসছেন। খুব সম্ভবত শিবরাত্রি উপলক্ষে এরকম একটা ভিড় হয়েছে। আমরা পাতাল গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু বেশ চওড়া, কিন্তু মানুষের ঢল নেমেছে। সঙ্গে মেলাও বসেছে, ছোট বড় বিভিন্ন জিনিস, খাবার দোকান ইত্যাদি সবকিছুই রয়েছে। চলে এসেছি পাতাল গঙ্গার এখানে। এখানে দেখছি অন্ধ্রপ্রদেশ ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের APTDC 3টে জিনিস এখানে লেখা আছে। একটা হচ্ছে শ্রীশৈলম রোপওয়ে, একটা হচ্ছে এখানে একটা ফানথ্রিল 12D শো আছে, আর পাতাল গঙ্গা বোটিং। রোপওয়ের টিকিট কাউন্টার এখানে। রোপওয়ের টাইমিং হচ্ছে বিকেল 5:30 অবধি, এখানে লেখা আছে সকাল 6টা থেকে বিকেল 5:30 অবধি। অ্যাডাল্টদের 100 টাকা, না হলে বাচ্চাদের 70 টাকা। আর এইখানে আক্কা মহাদেবী কেভস বোট ট্রিপ, এখানে দেখছি যে টিকিটের জায়গাটায় এখন বোধহয় টিকিট পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আমরা জিজ্ঞেস করলাম, ঘন্টা দুয়েক টাইম লাগে। এটা আমাদের যাওয়া হবে না, তার কারণ এখন 4:30 বাজে। অ্যাডাল্টদের 650 টাকা করে টিকিট, আর বাচ্চাদের 520 টাকা করে টিকিট। আমরা এগিয়ে যাই রোপওয়ের টিকিট কাটি। রোপওয়ে এখানে বলি, এই জায়গাটা পাতাল গঙ্গা, কৃষ্ণা নদীরই অপর নাম। এখানে কৃষ্ণা নদী অনেক নিচে। এই জায়গাটার থেকে বেশ কয়েকটা সিঁড়ি, প্রায় 800 সিঁড়ি অতিক্রম করে নিচে যেতে হয়। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, না হলে রোপওয়ে রাইডের মজাটাও নিতে পারেন। আমরা রোপওয়েতে করে যাব সেই নিচের জায়গাটায়, যেখান থেকে কৃষ্ণা নদীকে আরো কাছ থেকে দেখতে পাবো। টিকিট কাটলাম। আক্কা মহাদেবী কেভে যেতে হলে ওনারা কাউন্টার থেকে বললেন যে সকাল 6টায় এসে টিকিট কাটতে হবে। মানে আমরা যদি কালকের দিনে আক্কা মহাদেবীর প্ল্যান করতাম তাহলে যেতে পারতাম হয়তো, দরকার। এবং টোটাল 100টা টিকিটই দেওয়া হয়, তার বেশি। অর্থাৎ বোঝা যাচ্ছে এই যাওয়াটা একটু জটিল, মানে এই টিকিটেরও একটা ক্রাইসিস রয়েছে। তার কারণ লেখা আছে একজনকে 5টার বেশি টিকিট দেওয়া হবে না। যাই রোপওয়ের দিকে। আমাদের পেছনেই বয়ে চলেছে পাতাল গঙ্গা, আর আমার ঠিক বাঁ দিকে রোপওয়ে। এই রোপওয়েতে করে আমরা যাব নিচে, একদম পাতাল গঙ্গার সামনে যাব। উঠে বসেছি রোপওয়েতে, রোপওয়ে চলা আরম্ভ করেছে। দারুণ মজা লাগে রোপওয়ে চড়তে। আর এই রোপওয়েটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরা না, আরো উন্মুক্ত। খুব সুন্দর রোপওয়েটা, বেশ পুরোনো আমলের রোপওয়ের মতো। দুজনে বসে আছি কৃষ্ণা নদীর তীরে। সামনেই কৃষ্ণা নদী, এখানে নাম পাতাল গঙ্গা। খুব পবিত্র নদী হিসাবে এই জায়গার, যে কৃষ্ণার নিজেই খুব পবিত্র নদী হিসেবে মানা হয়। এবং কৃষ্ণার যে এই অংশটা, এটাকে দেবী রূপে মানা হয়, পুজো করা হয়। এখানে স্নানকে খুব পবিত্র বলে গণ্য করা হয়। এখানে স্নানের ঘাটও রয়েছে। আর আমরা এসেছি বোটিং ঘাটটাতে, বোটের জন্য ওয়েট করছি। এত দূর যখন এসেছি, একটু কৃষ্ণা নদীতে বোটিংটা করতে হবে। দুজনে লাইফ জ্যাকেট পরে নিলাম, এবার বোটে উঠে বসেছি। এখানে কিন্তু নৌকার এগুলো বেশ বড়, আমাদের লঞ্চ নয় কিন্তু বেশ বড় নৌকা। সামনের দিকটা দেখাই, বেশ বড় নৌকা, মোটর চালিত বোট যেমন হয়, মোটর বোট।
এবং এখন নদীতে স্রোতও সেরকম বেশি কিছু নেই। এখন নদী এমনিতেই মানে জল ভলিউমটা, ওয়াটার ভলিউম বেশ কম কৃষ্ণায়। সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরেই বসেছে। এখান থেকে ইনস্ট্রাকশন দিয়েই দিল লাইফ জ্যাকেট পরার জন্য। পাতালগঙ্গার জন্য আমরা রোপওয়ে করে নেমেছিলাম। ওঠার জন্য লাইনটা দেখো, কি বিশাল বড় লাইন। রোপওয়ে স্টেশন থেকে একদম পাতালগঙ্গাকে খুব সুন্দর একটা পাখির চোখে দেখা যায়। জুম করে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর এই দৃশ্যটা। সন্ধেবেলা আলো কমে এসেছে, এইটা হচ্ছে রোপওয়ে যেখান থেকে ছাড়ছে। আমরা এখন এই রোপওয়ে করে যাব, এটা আসছে। রোপওয়েতে উঠে গেছি, এখন আমরা ওপরের দিকে যাচ্ছি। এরপর আমরা যাব অন্য ডেস্টিনেশনে। সন্ধ্যাবেলা শ্রীশৈলমের চিত্রটা একটু দেখুন, একদম চারিদিক জমজমাট। এখানে একটা শিবলিঙ্গ বানানো রয়েছে, আর চারিদিকে প্রচুর আলো। শিবরাত্রির আগে চারিদিকে একদম জমজমাট, প্রচুর মানুষ, ভক্তের দল। পার্কিংয়ে জায়গা নেই, রাস্তাঘাটে প্রচুর ভিড়। আমরা এখন চলে এসেছি চেঞ্চুলক্ষ্মী ট্রাইবাল মিউজিয়ামে। এখানকার মানুষদের জীবনযাপন জানার একটাই উপায় হচ্ছে এখানটায় ভিজিট করা। ঢুকে পড়েছি ট্রাইবাল মিউজিয়ামের কম্পাউন্ডের মধ্যে। চারিদিকে সুন্দর সাজানো, লাইটে লাইট। এবার ঢুকে গেছি মিউজিয়ামের মধ্যে। অপূর্ব সুন্দরভাবে বানানো, মানে দূর থেকে আমি ভেবেছিলাম সত্যি কেউ বোধহয় বসে আছে। এখানে প্রত্যেকটা কমিউনিটির সম্বন্ধে, যে প্রত্যেকটা কমিউনিটির যে নিজস্ব সংস্কৃতি, তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন এখানে একটা গন্ড কমিউনিটির একজন মানুষের মূর্তি করা আছে। ইয়ানাদি, এক একটা কমিউনিটির চিত্র তুলে ধরা হয়েছে মূলত এখানে। এবং জীবন্ত সব মূর্তি এখানে তৈরি করা আছে, দারুণ। আমরা চলে এসেছি আজকে নাইট স্টে করব, যেখানে শ্রীশৈলম নেস্টে। রুমটা তোমাদের দেখাই, রুম নাম্বার 206। এটা আমাদের রুম। এখানে দিয়ে দিয়েছে টিকিটস, কাপ দিয়েছে, গ্লাস দিয়েছে, ইলেকট্রিক কেটল। আর এই যে আমি, আর এটা হচ্ছে অগ্নি। বলেইছি আমরা উঠেছি শ্রীশৈলম নেস্টে। এই শ্রীশৈলম নেস্ট হচ্ছে ভেজ রেস্টুরেন্ট রয়েছে এখানে। সেই জন্য স্টার্টারে আমরা কিছু জিনিস নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু এটা দেখতে আমাদের ঠিক বাঙালিদের আলু ভাজার মতো হয়েছে, খেতেও তাই। পাপড়, রোস্টেড পাপড় আর স্যালাড। একটা স্টিলের বোতল দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু জল ভরা রয়েছে। এখানে কিন্তু এই শ্রীশৈলমে কিন্তু প্লাস্টিক একদম বর্জন, ওই জন্য অবশ্যই স্টিলের বোতল বা পিতলের বোতল যা হোক এগুলো নিয়ে আসবেন। আর 1 লিটারের জল পাওয়া যায় না, 5 লিটারের বিসলারি বা কোনো কোম্পানির জল পাওয়া যায়। আমরা এই বোতলে ভরে ভরে খাচ্ছি। শ্রীশৈলমে কিন্তু মূলত নিরামিষ খাবার পাওয়া যায়। আমাদের হোটেলের যে রেস্টুরেন্টটা, সেখানেও নিরামিষ খাবারই সার্ভ করা হয়।
আমরা নিয়েছি জিরা রাইস, সঙ্গে একটা ডাল, সবই একটা করে নিয়েছি, দুজনের হয়ে গিয়েও অনেকটা বেশি থাকবে। আর একটা ফুলকপির তরকারি, আলু ভাজা আগেই নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে নিয়েছিলাম, ওটা এমনি আমাদের একদম বাংলা আলু ভাজার মতোই খেতে, খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। শ্রীশৈলম থেকে সুপ্রভাত। আমরা কালকে রাতে ছিলাম শ্রীশৈলমে। এই শ্রীশৈলম জায়গাটা অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। এই জায়গার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে একই সঙ্গে এখানে রয়েছে একটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক খুব গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ, যেটা মল্লিকার্জুন স্বামী। আর সেই মন্দির কম্পাউন্ডেই রয়েছে একটা শক্তিপীঠ, যেখানে বলা হয় দুটো মত দেখলাম লিটারেচারে। এক জায়গায় লেখা আছে যে সতীর নেক রিজিয়ন পড়েছিল, আরেক জায়গায় লেখা আছে যে অধরের লিপসের কিছুটা অংশ পড়েছিল। যাই হোক, এই জায়গাটা একটা শক্তিপীঠ, যার জন্য পুরো মন্দিরটার নাম হচ্ছে ভ্রমরাম্ব মল্লিকার্জুন স্বামী টেম্পল। ভ্রমরাম্ব বা ভ্রমরাম্বিকা এই রূপে দেবী পূজিত হন। এই ভ্রমরাম্ব কথাটার মানে হচ্ছে যে বলা হয় যে দেবী ভ্রমরা, অর্থাৎ একটা বিয়ের রূপ ধরে কোনো এক দস্যুকে হত্যা করেছিলেন, সেখান থেকে ভ্রমরাম্ব। এই হোটেল মানে যে মন্দিরটা, তার কিন্তু একদম পাশাপাশি রয়েছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যেটা সাইট হরিতা হোটেল। কিন্তু আমরা এখান থেকে একটু দূরে ছিলাম, 10 কিলোমিটার দূরে মন্দির থেকে, শ্রীশৈলমের যে জায়গাটায় আমরা ছিলাম, হোটেল শ্রীশৈলাস নে। এখন আমরা এখান থেকে যাচ্ছি মন্দিরে। আর এই মন্দিরে যাওয়ার আগে দর্শন করতে হবে গণপতি মন্দির। সেখানে যাই, সেখানকার গল্প বলছি। পাহাড়ে ঘেরা অপূর্ব রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি সাক্ষী গণপতির মন্দিরে। যে রাস্তাটা সাক্ষী মানে মন্দিরের দিকে গেছে, সেই রাস্তার থেকে মন্দিরে যেতেই তার আগে পড়বে সাক্ষী গণপতির মন্দির। মন্দির থেকে মোটামুটি 3 কিলোমিটার আগে পড়ে ওটা। আমরা চলে এসেছি সাক্ষী গণপতির টেম্পলে। এখান পার্কিং এর জায়গা পেতে ভীষণ অসুবিধা হচ্ছিল, প্রচুর ভিড়। আর এইখানে যে কারণে সাক্ষী গণপতি বলা হয়, যে এখানে এই শ্রীশৈলমে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যখন মল্লিকার্জুন এবং ভ্রমরাম্বিকা দেবীকে দর্শন করতে যাবেন, তার আগে এই গণপতিকে দর্শন করে যেতে হবে, এবং এই গণপতি সাক্ষী থাকবেন আপনার শক্তিপীঠ এবং জ্যোতির্লিঙ্গ দর্শন। আমরা এগিয়ে যাই, খুব ভিড় এখানে দেখালামই এই সাক্ষী গণপতি দর্শনের জন্য। কি বিশাল ভিড় দেখুন, এইখানে একটা বিরাট লাইন রয়েছে। সামনে আছে দূরে গণপতির যে গর্ভগৃহ। আমরা এগিয়ে যাই। অসংখ্য ভক্তবৃন্দ এখানে বসে আছে মন্দিরের পাশে, এবং লাইনের ক্লিয়ারেন্স কিন্তু দারুণ, ভীষণ তাড়াতাড়ি সবাই দর্শন করে বের করে দেওয়া হচ্ছে প্রত্যেককে। এই হচ্ছে মূল গণপতি মন্দির। এইখানে এই গণপতি টেম্পলের মধ্যে গর্ভগৃহে আমরা গণপতি বাবাকে দর্শন করে বেরোলাম। অপূর্ব সুন্দর, এবং এই মন্দিরের যে কারুকার্য, এগুলো কিন্তু অনেক পুরনো। বলা হয় 1400 শতকের মন্দির প্রায়। এটা চালুক্য ডাইনাস্টির সময় এই মন্দিরের কিছু কারুকার্য মানে কিছু নির্মাণ কার্য হয়েছিল। এবং এই মন্দিরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষজন ঢুকছে। ভেতরে গণপতি বাবা ডান হাতে একটা পেন ধরে আছেন, আর বাঁ পাশে একটা ম্যানাস্ক্রিপ্ট ধরে আছেন। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাই শ্রীশৈলমের মূল মন্দিরের দিকে। অসংখ্য মানুষজন, মানে লিটারেলি লাখে লাখে লোক এখানে এসছেন। অন্য সময় কিন্তু এরকম ভিড় আমরা অন্য ব্লগগুলোতে দেখিনি, কিন্তু যাই হোক, কিন্তু আমাদের কিন্তু দর্শন হয়ে গেল 15-20 মিনিটের মধ্যে। এখানে না সবাই যারা এই হলুদ রঙের পোশাক পরে এসছেন পুজো দেওয়ার জন্য, তারা মাথায় একটা অদ্ভুত জিনিস নিয়ে যাচ্ছেন। দুদিকে কিছু জিনিস মনে হয় বাঁধা আছে।
অন্যান্য মানুষজনদের মতো আমরাও হেঁটে চলেছি, গাড়ির দিকে গাড়ি বহু দূরে পার্কিং করা। আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখুন লাখে লাখে লোক হেঁটে হেঁটে চলেছে মাইলকে মাইল। নাল্লামালা পাহাড়ের উপরে একটা জঙ্গলের মধ্যে এইরকম একটা তীর্থস্থান, সেখানে মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। সেখানে এরকম ভিড়, অসংখ্য মানুষ, ধর্মীয় উন্মাদনা, মানে সত্যি ভাবা যায় না। এবং এত ভক্তি এখানে মানুষের, প্রচুর মানুষ চলেছেন বহু কষ্ট করে, বহু দূর থেকে। কেউ কেউ বাচ্চাকে নিয়েও যাচ্ছে, অনেক ছোটরাও যাচ্ছে। শ্রীশৈলমে আছি আমরা, নাল্লামালা পাহাড়ের উপরে। মানে এখানে বিশাল ভিড়, সমস্ত কিছুর একটা ব্যাপক আয়োজন, বিরাট জায়গা জুড়ে, প্রায় 4 হেক্টরের বেশি জায়গা জুড়ে এখানে মন্দির কমপ্লেক্স। পার্কিং থেকে অনেকটা হেঁটে যেতে হবে। এই শ্রীশৈলমে যারা দূর থেকে আসবেন তাদের জন্য বাঞ্ছনীয় হচ্ছে যে টিকিটটা অনলাইনে করে নেওয়া। শ্রীশৈল দেবস্থান .org বলে যে সাইট রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে, মোবাইলে আমাদের অ্যাপ আছে, সেখান থেকে টিকিট বুক করতে পারেন। এখন কতদিন আগে টিকিটটা অ্যাভেলেবেল হবে এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা যেমন প্রায় 1 মাস আগে থেকে দেখছিলাম, কিন্তু টিকিটটা অ্যাভেলেবেল হয়েছে মাত্র দিন 15 আগে। এখানে দর্শন সেবা, প্রত্যক্ষ সেবা, পরোক্ষ সেবা, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। অভিষেক, এইবারে আপনারা যেরকম ভাবে দর্শন করতে চান সেই অপশনই পাবেন। যেমন এখানে যেটা ম্যাক্সিমাম মানুষজন যারা দূর থেকে আসেন করে থাকেন, যেটুকু আমরা বিভিন্ন ব্লগ দেখে বা ভিডিও দেখে পড়ে জেনেছি, সেটা হচ্ছে স্পর্শ দর্শন, যেখানে বিগ্রহকে মানে জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করতে দেওয়া হয়। এখানে শুদ্ধাচারে মানে যা যা নিয়ম কানুন আছে সেগুলো মেনে প্রপার ড্রেস কোড মেনে। কিন্তু খুব সম্ভবত শিবরাত্রির আগে বলেই এখন কিন্তু স্পর্শ দর্শনের কোনো স্লট আমরা পাইনি। আমরা যেটা করেছি দর্শনের ক্যাটাগরিতে দেখলাম অতি শীঘ্র দর্শন, শীঘ্র দর্শন এগুলো রয়েছে। আমরা অতি শীঘ্র দর্শনের ক্যাটাগরিতে বুক করেছি। এতে আমাদের টাইম পেয়েছি আমরা 11টায়, এবং এটার খরচ হচ্ছে 500 টাকা করে পার পার্সন। আমরা এগিয়ে যাই, যা যা অভিজ্ঞতা হবে শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে কিন্তু আধার কার্ডটা লাগবে। আধার, এবং যেটা অনেকে বলেছেন যে অনলাইন বুকিং এ এই যে একটা প্রিন্টেড কপি মানে বুকিং এ, দেখি ভেতরে গেলে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারবো মন্দির দর্শন সম্পর্কে। মন্দিরের একটা গোপুরমের সামনে আমরা দাঁড়িয়ে আছি, অনেকটা হেঁটে চলে এসেছি। অনেকজনকে জিজ্ঞেস করে, ভাষার একটা সমস্যা তো এখানে রয়েছে। যাই হোক, এই মন্দিরের আর্কিটেকচার সম্বন্ধে বলি। এই মন্দির কিন্তু প্রায় মানে সাতবাহন রাজাদের সময়, 2nd বা 3rd সেঞ্চুরিতে, সেই সময়ও কিন্তু এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তার পরবর্তীকালে রাষ্ট্রকূট রাজাদের সময় কিছু কারুকার্য মানে কিছু কাজ হয়েছে এখানে। এবং হরিহর ওয়ান, যিনি বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন, তার সময়ে এই মন্দিরের অনেকগুলো কাজকর্ম হয়। তার পরবর্তীকালে বলা হয় যে ছত্রপতি শিবাজির সময়ও কিন্তু অনেক আধুনিক কালে আর কি, এইখানে এর অনেক পরে ছত্রপতি শিবাজির সময়ও কিন্তু এই মন্দিরের কিছু কাজ হয়েছে। বাইরের যে পাথরের ওয়ালটা, সেই ওয়ালটা দেখলেও বুঝতে পারবেন যে কত পুরনো এই কারুকার্যগুলো। এই জায়গাটা হচ্ছে স্পর্শ দর্শন, শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শনের কিউ। এই জায়গাটায় আমরা গেছিলাম, এখানটা দিয়ে ঢুকতে হবে। ইনি বললেন যে মোবাইল, ক্যামেরা এগুলো সব লকারে জমা করে আসতে হবে। তাই এরপরে আমরা আর ভিডিও দেখাতে পারছি না। আবার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে ভিডিও দেখাবো। পুজো দিয়ে বেরোলাম এই মাত্র, তারপরে আমরা লাড্ডু প্রসাদ খেলাম। প্রত্যেকটা লাড্ডুর দাম 20 টাকা করে। 8 তারিখ থেকে 18 তারিখ অবধি মহাশিবরাত্রির জন্য এখানে বিশাল বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে। সেই জন্য প্রচন্ড লাখে লাখে ভিড়। আমরা অনেকক্ষণ ওয়েট করে পুজো দিতে পেরেছি। আর মল্লিকার্জুন, মল্লিকা তেলেগু ভাষা, এর মানে হচ্ছে জুঁই ফুল। এখানে জুঁই ফুল দিয়ে পুজো দেওয়া হয়, সেই জন্য নাম হচ্ছে মল্লিকার্জুন। মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু সত্যি অসাধারণ। এবং এই মন্দিরের সম্বন্ধে একটা খুব মজার গল্প বলি। সেটা হচ্ছে যে মা দুর্গা এবং মহাদেব শিব একবার ঠিক করেছিলেন যে তাদের পুত্র কার্তিক গণেশের বিয়ে দেবেন। এখন কে আগে বিয়ে করবে
এইটা নিয়ে একটা কথা ওঠে এবং ঠিক হয় যে যে পুরো ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবে তাড়াতাড়ি সে আগে বিয়ে করবে। কার্তিক বেরিয়ে পড়ে তার ময়ূরে চড়ে, কিন্তু গণেশ খুব বুদ্ধির একটা কাজ করে। সে তো জানে তার পক্ষে ওই ইঁদুর নিয়ে অত ব্রহ্মাণ্ড পরিক্রমা করাটা মুশকিল, তার জন্য সে পার্বতী এবং শিবকে 3 বার প্রদক্ষিণ করে, যে বাবা মাকে প্রদক্ষিণ করলে বিশ্ব পরিক্রমা হয়ে যায়, ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। তাই গণেশের আগে বিয়ে দেওয়া ঠিক হয়। ঋদ্ধি সিদ্ধির সঙ্গে গণেশের বিয়ে হয়, কিন্তু কার্তিক তাতে রাগ করেন। কার্তিক এসে এই অঞ্চলেরই ক্রৌঞ্চ বলে একটা পাহাড়ে তিনি ছিলেন। তারপর পার্বতী এবং শিব একসঙ্গে যান তাকে নিয়ে আসতে। এই পার্বতী এবং শিব এক স্থানে এই জায়গাতে এসেছিলেন, যে জায়গাতে সেই জায়গায় হচ্ছে আজকে শ্রীশৈলম। এইটা হচ্ছে শ্রীশৈলম সম্বন্ধে প্রচলিত লোককথা। উইকিপিডিয়াতে এই তথ্যটা আমরা পেয়েছি। আর ভেতরের মন্দিরের পুজো দেওয়ার মানে বিপুল একটা ব্যবস্থা দেখলে বুঝতে পারবেন যে আমাদের লাইন মানে টিকিট সত্ত্বেও কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লাগলো। প্রবাবলি এটা এই ভিড়ের জন্য। এখন খুব খিদে পেয়েছে, পুজো দেওয়াও হয়েছে, কিছু খাওয়া দাওয়া করবো। লোকাল কিছু একটা ট্রাই করতে হবে। এখানে এই যে মুড়িটা এরকম একটা ভেজে বিক্রি হচ্ছে, চুরমুড়া বলছে, সঙ্গে 2টো ভাজা আর একটু লঙ্কা বা কোনো একটা স্পাইসেস কিছু দিয়েছে। এই ডিশটার দাম হচ্ছে 50 টাকা। খাই। এটা মুড়িটা কিন্তু নরম, মানে ভাতের মতো কনসিস্টেন্সি, এক অদ্ভুত। এটা বিভিন্ন সবজিও দেওয়া আছে। আর পোলাও টাইপের, যেমন আমরা ভাত দিয়ে বানাই, ভাত ভাজা যেরকম হয় সেই রকম টাইপের। আমি একটা মশলা ধোসা নিয়েছি, সাম্বারটা নিইনি, খালি চাটনিটা দিয়ে। আর যেমন হয় আমাদের মশলা ধোসা সেরকমই, একই রকম খেতে। দারুণ লাগছে খিদের মুখে। এখানে কিন্তু খাবার দামটা বেশ সস্তা। আমরা ওই মুড়ির প্লেটটা, যদি ওটা খুব একটা ভালো খেতে নয় ফাইনালি যেটা বুঝলাম, আর সুস্মিতা ধোসা নিয়েছে, এই দুটো মিলে দাম নিল 110 টাকা। লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়লাম নাল্লামালা জঙ্গল ক্যাম্পের দিকে। এইখানে দুটো কথা বলি, যে এই যে জায়গাটাতে আমরা পুজো দিলাম, এটা কিন্তু কনফ্লুয়েন্স অফ জ্যোতির্লিঙ্গা অ্যান্ড শক্তিপীঠ। মানে 18টা শক্তিপীঠের মধ্যে একটা হচ্ছে এই দেবীর যে স্থান, সেটা যেটা ভ্রমাম্বিকা বা যেটা এখানে বলা হয় যেটা সতীপীঠ, একটা 51টা সতীপীঠের একটা পীঠ এবং 18টা শক্তিপীঠের একটা পীঠ এই জায়গা। যে কারণে এটাকে কৈলাসন আর্থ এই নামেও বলা হয় এই শ্রীশৈলমকে। ভীষণ পূর্ণভূমি, বোঝাই যাচ্ছে। এবার আমরা চলেছি নাল্লামালা জঙ্গল ক্যাম্পের দিকে। ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার এই জ্যোতির্লিঙ্গর ওখান থেকে, আর সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নাল্লামালা জঙ্গল ক্যাম্প বিয়াললুটিতে। টাটা।